বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একদিন কথার প্রসঙ্গে বলেছিলেন, খোদার বক্ষে লাথি মার। এই কথা বলার পর সারা কুমিল্লা উত্তাল হয়ে গেল। মাওলানারা তাকে কাফের ঘোষণা দিল। আরও বলল, যে মানুষ খোদার বুকে লাথি মারতে পারে সেই জায়গা এই দেশে হবে না। কবিকে বলল, এর জবাব দিতে হবে। কবি বললেন, ঠিক আছে, আমি জবাব দিব। আপনারা একটি সমাবেশের আয়োজন করুন। হাজার হাজার মানুষ উপস্থিত হল। কবি আসলেন। সবাই কবিকে বেইজ্জত করার প্রস্তুতি সম্পন্ন করল। কবি মঞ্চে উঠে শুধু দুইটা কথা বললেন। তিনি বললেন, খোদা নিরাকার, তার বুকে কি লাথি মারা সম্ভব? যে খোদার বুক আছে সেই খোদার বুকে লাথি মারতে বলেছি। কবি এই কথার দ্বারা দেবদেবীকে বুঝিয়েছেন। দুধ বিক্রি করে চা খাওয়া জনগণ আর জর্দা দিয়ে পান খাওয়া হুজুরদের বুঝ হয়ে গেল। না বুঝে চিল্লাইয়া এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয় হুজুগে বাঙালিরা। 1971-এর যুদ্ধে জামায়াতে ইসলামী যুদ্ধ করেনি, অস্ত্র হাতে নেয়নি। এই কারণে শুরু হয়ে গেল রাজাকার উপাধি। আজ 55 বছরেও কেউ জানতে চায়নি জামায়াতের বক্তব্যটি আসলে কি ছিল। কেউ জানতে চায়নি জামায়াতে ইসলাম কেন সেই দিন অস্ত্র হাতে নেয়নি। জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী ছিল না, যুদ্ধের কৌশলের বিরোধী ছিল। মরহুম গোলাম আজম সাহেব শেখ মুজিবকে বলেছিলেন, পূর্ব আর পশ্চিম পাকিস্তান ভৌগোলিক সীমারেখার যে পার্থক্য, এইভাবে কোনো দেশ চলতে পারে না। আমরা আজ না হয় কাল স্বাধীন হবই হব। দয়া করে আপনি গান্ধীর ফাঁদে পা দিবেন না। শিয়ালের হাত থেকে আমাদের বাঘের হাতে জিম্মি করবেন না, কারণ শিয়াল হাঁটুর নিচে কামড়ায় আর বাঘ মানুষের কলিজা খায়। শেখ মুজিব গোলাম আজম সাহেবকে তখন আশ্বস্ত করলেন যে আপনি কোনো চিন্তা করবেন না। শেখ সাহেব 7ই মার্চ ভাষণের একদিন আগেও স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে ছিলেন, কিন্তু কিছু বাংলাদেশি গান্ধীর ভাড়াটের দালাল শেখ সাহেবকে জোর করে স্বাধীনতা ঘোষণা করালো। যদিও শেখ সাহেবের গোটা ভাষণের স্বাধীনতা ঘোষণার পক্ষে স্পষ্ট কোনো বক্তব্য নেই। এই অগোছালো সিদ্ধান্ত বাংলাদেশের কোনো আলেম সমাজ মেনে নেয়নি। জামায়াতে ইসলামীও তাদের একটি অংশ। 7.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষও এই স্বাধীনতা চায়নি। আপনি আপনার এলাকায় যাচাই করুন, কয়জন মুক্তিযোদ্ধা আছে। যুদ্ধ বেঁধে গেল। পাকিস্তানিরা ভারতের উপর ক্ষেপে গিয়ে পাইকারিভাবে হিন্দুদের হত্যা করা শুরু করে। ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। দেখা গেল উভয় পক্ষে মুসলমান মরছে, মজা মারছে ভারত। এরই মধ্যে ভারত আবার পাকিস্তান বাহিনীর প্রধান নিয়াজিকে যুদ্ধে বিরোধীর প্রস্তাব দিল। নিয়াজি মেনে নিল। যুদ্ধ বিরতি হয়ে গেল। 93,000 সৈন্যের পরাজয়। এগুলো সবার জানা বিষয়, কিন্তু এই বাস্তব ইতিহাস আজ বিলুপ্ত। এই ইতিহাস আজ হাস্যকর। এই অপরাধে আজ জামায়াতের উপর রাজাকার ট্যাগ ও চক্ষুশূল। কবি নজরুলের কথার মতো বাঙালিরা কিছুদিন পর বুঝতে শুরু করে জামায়াতে ইসলামের ভাষা। স্বাধীনের পর যখন ভারতীয় সৈন্যদল বাংলাদেশের সব জিনিস লুট করে নিয়ে যাচ্ছে, তখন সেক্টর কমান্ডার মেজর জলিল অস্ত্র উঁচিয়ে বলেছিলেন, আমাদের আরও একটি মুক্তিযুদ্ধের দরকার। স্বাধীনের পর শুরু হলো ভারতের যুদ্ধের বিনিময়। 9 মাস আগে শেখ সাহেবের সাথে কথা বলতে গান্ধীর বুক কাঁপত। সেই গান্ধী শেখ সাহেবকে 25 বছরের গোলামি চুক্তি করালো। এখনো জাতি জানে না এই গোলামি চুক্তিতে আসলে কি লেখা ছিল। সেখানে ছিল, শেখ সাহেবকে গান্ধী বলল, ফারাক্কা বাঁধটি একটু খুলে দাও, শুধু পানির কিউচেক পরীক্ষা করার জন্য। 7 দিন পর আবার বন্ধ করে ফেলব। কিন্তু আজ 55 বছর হয়ে গেল, এখনো সেই 7 দিন শেষ হলো না। হঠাৎ আমরা হয়ে গেলাম এক হিন্দু রাজার গোলাম। এই গোলামির বোঝা বহন করে এখনো চলছি। 42 বছর পূর্বে বুঝেছিল, সেটা আমরা আজ বুঝতে পারছি। অনেক মুক্তিযোদ্ধা যখন বলে, যদি এমন জানতাম স্বাধীনতা যুদ্ধ করতাম না, তাহলে এখন প্রমাণিত হলো 71 সালে জামায়াতে ইসলামের সিদ্ধান্ত সঠিক ছিল। আজ ন্যায্য মূল্যে কিনা স্বাধীনতা বিনামূল্যে ভোগ করছে ভারত। যে বাঙালি যেমন চিন্তা না করে কবি নজরুলকে কাফের ডাকলো, সেই বাঙালি না বুঝে জামায়াতে ইসলামীকে রাজাকার ডাকা শুরু করলো।
এবং তাদের সাথে যোগ দিল কিছু ফতোয়াবাজরা। এমন একদিন আসবে যেদিন বাঙালি জাতি নিজের ভুল বুঝে মরহুম গোলাম আজমের কবর ধরে মাপ চাইবে, ইনশাআল্লাহ।